আজকে টোকিওর শেষ দিন, অনেকগুলো জায়গায় যেতে হবে, তাই আজকের ভ্রমণ শুরু করছি খুব সকাল সকাল। বিনা পয়সায় একটা স্কাই স্ক্র্যাপারের টপে উঠবো আর সেখান থেকে টোকিওর ভিউটা নেব। তার পাশেই আছে বিখ্যাত জাপানিজ গার্ডেন শিনজুকু গোয়েন ন্যাশনাল গার্ডেন। কাঠের টেম্পল খুব বিখ্যাত জাপানে, সেরকম একটা টেম্পলে যাব, সেনসোজি টেম্পল। এর পাশেই আছে একটা মার্কেট, আসাকুসা মার্কেট। তাছাড়াও যাব সুজুকি ফিশ মার্কেট, এখানে বিভিন্ন ধরনের ফিশ আইটেম বিক্রি হয়। তারপর নিয়ে যাব আপনাদের এক আজব ডিজিটাল দুনিয়ায়, যেখানে অনেক কিছু মার্ভেল দেখতে পাবেন। খুব জনবহুল আর গাড়িবহুল শহর এই টোকিও, তারা কিভাবে রাস্তার ক্রসিংটাকে মেনটেন করেন সেটাও দেখাবো। আর একটা স্ট্রিটে নিয়ে যাব যেখানে ট্রেন্ডি শপিং হয়, নাম তাকেশিতা স্ট্রিট। তারপর চলে যাব টোকিও টাওয়ারে, 150 মিটার ওপর থেকে টোকিও শহরের রাত্রিরের ভিউটা দেখার জন্য। আর এটা করেই আমরা টোকিওর ভ্রমণ শেষ করব। মর্নিং। টোকিওতে এখন সকাল 6:30, ল্যান্ড অফ রাইজিং সান। সেই জন্য সূর্য উঠে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি, কারণ এখানে সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হয়। তার মধ্যে আমাকে একটু ঘুরে ফেলতে হবে, অন্ধকার হয়ে গেলে অনেক ছবি মতো পাওয়া যায় না। এখন মেট্রো স্টেশন যাব। এখন এসে গেছি শিনজুকু রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে জাপানের বিভিন্ন প্রান্তে ট্রেন যাচ্ছে এবং বুলেট ট্রেনও যাচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে গেছে আর আমাদের 1 নম্বরেও ট্রেন আসছে। টোকিওর একটা বিখ্যাত অ্যাট্রাকশন, সেটা হলো একটা গভর্নমেন্ট বিল্ডিং, যেটা 42 তলা উঁচু। এই 42 তলা থেকে টোকিওর ভারী সুন্দর ভিউ পাওয়া যায়। টোকিওতে এরকম 3টে বিল্ডিং আছে যেখান থেকে ভারী সুন্দর স্কাই ভিউটা পাওয়া যায়। তার মধ্যে একটা হলো টোকিও টাওয়ার, সেকেন্ডটা হলো স্কাই ট্রি, আর 3 নম্বর হলো এটা। তো এই টাওয়ারটা 243 মিটার লম্বা, আর 1991 সালে বিখ্যাত স্থপতি কেনেজো টাঙ্গে এটা ডিজাইন করেন। টোকিও শহরেরও ছোটখাটো আপনারা ইয়েগুলো দেখতে পাচ্ছেন, আকর্ষণগুলো দেখতে পাচ্ছেন। ইয়োগি বিল্ডিং দেখা যাচ্ছে, তারপরে মিজো শ্রাইন দেখা যাচ্ছে, শিনজুকি পার্ক দেখা যাচ্ছে এখান থেকে। আর এছাড়া এখানে রয়েছে একটা হোটেল, এখানে থাকারও ব্যবস্থা আছে। অনেকে দেখছেন ব্যাগ ট্যাগ নিয়ে আসছেন হোটেলে থাকার জন্য। সকাল 8টা থেকে এই বিল্ডিংটা খোলে আর দুপুর 3টের সময় বন্ধ হয়ে যায়। সুতরাং আপনি যখন খুশি আসতে পারেন। শনিবার এবং রবিবার এটা বন্ধ থাকে, তাই আমি গত দুদিন আসতে পারিনি। আজ সোমবার সকালে আমি এখানে এসেছি। আজকে বেশ ভালোই ভিড় আছে। তো যাই হোক, সেই ভিড় থেকেই আমি কোনো রকমে ছবি তুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্যে। ভবিষ্যতে যদি আরো কোনো একটা জায়গায় যাই এরকম হাই রাইজ বিল্ডিং এ, তখন ওখান থেকেও আপনাদের রাত্রিরের ছবি দেখাবো, কারণ আজকেই আমার শেষ দিন। তো যদি সময় পাই নিশ্চয়ই আজকে রাত্রিরে পৌঁছবো, টোকিওর রাত্রিরের দৃশ্য আপনাদের দেখাবো। শিনজুকু গোয়েন ন্যাশনাল গার্ডেনে, এটা শিনজুকু নয়, শুধু টোকিও নয়, জাপানের একটা সবচেয়ে বড় গার্ডেন এবং এটা সবচেয়ে পুরনো গার্ডেন। গার্ডেনে এসে টিকিট কাটতে দেখলাম 500 ইয়েন লাগছে, কিন্তু তারপরে আমি দেখলাম আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদের জন্য 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 250 ইয়েনে আমাদের হয়ে গেল। আর এবার আমরা তাহলে ভেতরে ঢুকে পড়েছি। আর এটা বিভিন্ন ভাগে বিভক্ত, যেরকম জাপানিজ ট্র্যাডিশনাল গার্ডেন। পার্কের বিশেষত্ব, মাঝখানে একটা লেকও রয়েছে, একটা পন্ড বলে ওরা, ছোট লেক। আর এই লেকের মধ্যে মাছ খেলা করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিও চলছে, একটা ছোট ব্রিজও রয়েছে। তার পুরো জায়গাটা বিভিন্ন রকমের ফুল চাষও হচ্ছে এবং দেখেই বোঝা যাচ্ছে খুব কেয়ার নিয়ে এগুলো চাষ করা যাচ্ছে।
এই গার্ডেনের মধ্যে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রায় 1000 চেরি গাছ আছে। সুতরাং যদি চেরি ব্লজমের সময় এটা আসা যায়, যেটা আমি আগের বারে এসেছিলাম চেরি ব্লজমের সময়, বাগানটা সাদা হয়ে থাকে চেরি ব্লজম ওই ফুলের ইয়েতে। তো সেটা একটা ভারী সুন্দর দৃশ্য। এটা হয় স্প্রিং টাইমে, মানে মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম দিকে। টি হাউস রয়েছে, জাপানিজ টি খুব বিখ্যাত, আপনারা জানেন। শুধু টি নয়, টি সার্ভ করার কায়দাটাও খুব সুন্দর এদের। আর একটা প্যাগোডাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এই প্যাগোডা একটা যে কোনো জাপানিজ গার্ডেনের বৈশিষ্ট্য। পুরো বাগানটাই একটা ভারী সুন্দরভাবে সাজানো। এখানে পিকনিকের জন্য একদম আইডিয়াল স্পট। আর একটা গ্রিন হাউসও রয়েছে, বেশ বড় সড়ো গ্রিন হাউস। তো এইরকম গার্ডেনে সারাদিন কাটানো যায়, কিন্তু ট্যুরিস্ট হিসাবে আমার হাতে তো জানেন সময় কম, ভারী বিত্তবানদের শহর। সুতরাং আমাকে এখান থেকে আবার পরের ডেস্টিনেশনে চলে যেতে হবে। যদিও পরের ডেস্টিনেশন খুব দূরে নয়, এটা কাছাকাছি রয়েছে। আর এই ডেস্টিনেশনে গিয়ে আপনাদের আমি বাকি সমস্ত ইয়েগুলো বলছি। এখানে মেট্রো থেকে বেরোনোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, কোন এক্সিট দিয়ে বেরোবেন তাতে আপনার গন্তব্যস্থলটা কাছে পড়ে। এখানে আমি জানি যে A4 A5 দিয়ে বেরোলে আমার সেন্সোজু টেম্পল একদম সামনে পড়ে যাবে। জাপানে কোনো মন্দিরের সামনে এলে আপনারা দেখতে পাবেন এই ধরনের ড্রেস বিক্রি হচ্ছে। এগুলোকে কিমোনো বলা হয়। এটা জাপানের ট্র্যাডিশনাল ড্রেস। আমরা মন্দিরের মধ্যে যখন যাব, সেখানেও দেখবেন বহু মহিলারা এসেছেন এই কিমোনো পরে। মন্দিরে প্রচুর ভিড় আজকে, দেখতে পাচ্ছেন ছুটির দিন, প্রচুর লোক এসছেন। আর চারিদিকে মন্দিরের উৎসর্গ করার জন্য অনেক রকম ফুল এবং খাওয়া দাওয়ারও পাওয়া যাচ্ছে। জাপানে দু ধরনের পূজা পদ্ধতি প্রচলিত আছে, একটা বুদ্ধিস্ট আর একটা শিন্টো। এটা বুদ্ধিস্ট টেম্পল, এটা 1400 বছরের পুরনো। আর এর প্যাগোডাগুলো দেখলেই সেটা বোঝা যায়। এখানে লাল এবং সাদা ল্যান্টার্ন দিয়ে সাজানো হয়েছে। মেইন গেট লাল আর সাইড গেটগুলো সাদা ল্যান্টার্ন ব্যবহার করা হয়েছে। আজ দেখতে পাচ্ছেন খুবই ভিড়, আর তার মধ্যেও এখানকার জাপানি মহিলারা কিমোনো পরে ঘুরে বেড়াচ্ছেন মন্দিরের পূজা দেওয়ার জন্য। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা মেইন গেট, এটাকে বলা হয় থান্ডার গেট। তারপরেই মেইন টেম্পল, সবাই ওখানেই যাচ্ছেন পুজো দেওয়ার জন্য। ওখানে আরো ভিড়। আমরা যেরকম ধূপ ধুনো বা মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে পুজো করি, এখানেও সেম জিনিস দেখতে পাচ্ছেন। এবং আমরা যে দানপেটি যেটা হয়, আমরা যেরকম দিই, এখানে বলে ট্রিপল জেম, এরা বুদ্ধকে দান করে। প্রথাগত দিক থেকে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন আর বুদ্ধিস্ট ট্র্যাডিশন বা জাপানিজ ট্র্যাডিশনের মধ্যে আমি অনেক মিল খুঁজে পাচ্ছি। মন্দির দর্শন হয়ে গেল, তবে মন্দিরের পাশেই রয়েছে আসাকুসা শপিং অঞ্চল। মানুষজনও দেখছেন প্রচুর রয়েছেন, কেনাকাটা করছেন। আর একটা জিনিস এখানে খুব বিখ্যাত, সেটা হচ্ছে যে অ্যাপল পাই বা এই ধরনের কুকিজ। এখানে প্রচুর দোকান আছে। তো আমিও একটা কুকিজ কিনে ফেলেছি, দাম 200 টাকার মতো। এখানে আরো একটা সাদৃশ্য দেখতে পাচ্ছেন, হাতে টানা রিক্সা, কিন্তু মহিলারাই চালাচ্ছেন, মহিলারাই চড়ছেন এখানে। কিন্তু সবসময় প্রচুর রিক্সা আছে এই সেন্সোজি অঞ্চল আর আসাকুসা অঞ্চলে। এটাও বলতে পারেন যে আমাদের দেশের সঙ্গে একটা মিল আছে, যে মন্দিরে যেরকম আমরা সাইকেল রিক্সা চড়ে যাই, যেখানে গাড়ি ঘোড়া ঢুকতে দেওয়া হয় না, এখানকারও সেই ধরনের একটা রেওয়াজ আছে। তবে এখানে যারা দেখছেন যে বেশিরভাগই টুরিস্টরাই রিক্সাতে চড়ছেন, লোকাল লোকেরা অবশ্য চড়েন না। আমাদের এবারের গন্তব্য সুকিজি ফিশ মার্কেট। এটা জাপানের সবচেয়ে বড় ফিশ মার্কেট। এটা 1935 সালে তৈরি হয়। আমি গত 10 বছর আগে যখন এখানে এসেছিলাম, এটা আরো অনেক বড় ছিল।
এখানে বিখ্যাত হলো এদের ব্লু ফিন টুনা। এই টুনা মাছ থেকেই তৈরি হয় সাসিমি এবং সুশি। আপনারা সবাই জানেন জাপানে সবাই কাঁচা মাছ খায়। সাসিমি এবং সুশি এই দুটোতেই কাঁচা মাছের ইউজ হয়। এখানে আর একটা মাছ খুব পপুলার, সেটা হচ্ছে স্যামন। এই মাছটাও খুব এখানে দেখতে পাবেন। তাছাড়া বিভিন্ন রকমের সি ফুড এখানে রয়েছে, আরো অন্যান্য বিভিন্ন রকমের দোকান রয়েছে। এখানে নরি সিড বিক্রি হচ্ছে, যে নরি সিড দিয়ে আপনি সুশি বানানো হয়। তো আমি এরকম একটা স্ন্যাক্স এর দোকানে এসেছি এই স্ন্যাক্সটা কেনার জন্য। এটা ভারী সুন্দর দেখতে, এটা একটা মাছের শেপে এই স্ন্যাক্স দেখতে পাচ্ছেন। তো এই স্ন্যাক্সটা কিনে আমি একবার টেস্ট করে দেখবো। আর এখানকার প্রাইস গুলো দেখতে পাচ্ছেন সমস্ত ইয়েনে লেখা আছে। একটা ইয়েন মানে আপনাকে ধরে নিতে হবে 54-55 টাকা। এটা আপনি 1000 ইয়েন মানে হলো 550 টাকা। ভীষণ কস্টলি এই মাছগুলো। তো এই সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি এটা একটা হরেক রকম বা মার্কেটের মতো, যেখানে আপনি সবকিছু পাবেন, তবে পকেটের মানি ব্যাগটা একটু ভারী করে আনতে হবে। এখন এসছে একটা আজব প্ল্যানেটে। এই আজব দুনিয়ার এটাকে আমরা এক কথায় বলতে পারি ডিজিটাল আর্ট মিউজিয়াম। আমরা প্রথমেই যাচ্ছি একটা ওয়াটার স্লোপ বা একটা ছোটখাটো জলপ্রপাত বলতে পারেন, ওর মধ্যে দিয়ে। এর একটা ভূমিকা হচ্ছে, এটা যারা এখানে এসছেন তাদের পা গুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য আমাদের টাওয়েল দেওয়া হলো। এই টাওয়েল দিয়ে আমরা পাটা মুছে আমরা এর পরের রুম সফট রুমে গেলাম। এই সফট রুমটা হলো একটা স্পঞ্জের ওপর যেরকম সোফা হয়, মানে খুব নরম একটা স্পঞ্জ বলতে পারেন, যেখানে আপনার বডি ব্যালেন্স কিন্তু ভীষণ দরকার। এই স্পঞ্জ রুমের পরই আমরা পৌঁছলাম স্টার ফল। এটা একটা ক্রিস্টাল রুম। এই ক্রিস্টাল দিয়ে একটা ইলিউশন তৈরি করা হয়েছে, অপটিক্যাল ইলিউশন, যেটা দেখে মনে হবে যে চারিদিকে ক্রিস্টালগুলো যেন আপনাকে জড়িয়ে ধরতে চাইছে, কারণ এর মধ্যে একটা মিরর এফেক্টও দেওয়া আছে, যেগুলো ক্রিস্টালগুলোকে খুব কাছাকাছি মনে হচ্ছে। এই স্টার ফল রুম বা ক্রিস্টাল রুমের পর আমরা এবার ঢুকে পড়ছি ফিশি রুমে, যেখানে হাঁটু অব্দি জল রয়েছে। আর এই জলের ওপর বিভিন্ন রকমের এলইডি লাইট দিয়ে এফেক্ট ফেলা হচ্ছে। আপনার মনে হবে যেন এই জলের মধ্যে দিয়ে মাছ খেলা করছে। পুরো রুমটায় কিন্তু একটা ডার্ক রুম এফেক্ট দেওয়া হয়েছে, যাতে জলটা আমাদের কাছে পরিষ্কার হয়ে থাকে এবং জলের ওপর যে এলইডি এফেক্ট গুলো পড়ছে এটা যেন স্পষ্টভাবে আমরা দেখতে পারি। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এর পরের প্ল্যানেটে, সেটা হচ্ছে বেলুনের প্ল্যানেট। এটাকে বলা হয় বেলুন রুম। একটা মিরর দিয়ে একটা আর্টিফিশিয়াল 3D এফেক্ট করা হয়েছে বেলুন আর মিরর দিয়ে। আপনারা দেখুন তার উপর বিভিন্ন রকমের আলো দেওয়া হয়েছে, আর এই বেলুনের ফাঁকে ফাঁকে মানুষ ঢুকে যাচ্ছেন। মিরর এফেক্টে মনে হচ্ছে এই রুমটা বোধহয় বিশাল বড়, কিন্তু আসলে পুরোপুরি এটা মিরর এফেক্ট আর 3D এফেক্টের খেলা। আর এই খেলাতে মানুষ পাগল হয়ে যাচ্ছেন সেলফি তুলতে। বেলুন রুম আমার খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে এর কালার এফেক্টের জন্য। এরপরে আমরা যাচ্ছি আর এক প্ল্যানেটে, যার নাম হচ্ছে ফ্লাওয়ার ইন আউটার স্পেস। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো ভেসে ভেসে আসছে, মনে হচ্ছে যেন আউটার স্পেস থেকে ভেসে আসছে। আমরা যেন একটা মহাজাগতিক জগতে বাস করছি। আর দেখতে পাচ্ছি ফুলের ঝড় চলছে আকাশের ওপর দিয়ে, আর বিভিন্ন স্পেস থেকে যেন এই ফুলগুলো আসছে আর আমাদের চোখের সামনে দিয়ে ভেসে বেরিয়ে যাচ্ছে। এর পরবর্তী আকর্ষণ হচ্ছে লেভিয়েটেড ফ্লাওয়ার রুম। এইটাতে লেভিয়েটেড এই জন্যে, এখানে ফুল গাছগুলো ঝুলছে। ফুল গাছগুলো আরো বেশি দেখতে লাগছে। এর নিচে একটা মিরর আছে, ওপরে একটা মিরর আছে, সাইডে একটা মিরর আছে। পুরোপুরি মিরর এফেক্টে একটা জঙ্গল তৈরি করা হয়েছে। এবং দেখছেন এখানে কেউ বসে পড়ছেন, কেউ শুচ্ছেন, কেউ হাঁটাহাঁটি করছেন, ফুলের মধ্যেখানে হাঁটছেন। এর ভেতর দিয়ে একটা অদ্ভুত একটা প্রতিবেদন তৈরি হয়েছে, যা মনকে একদম মানে যাকে বলে মাইন্ড ব্লাস্টিং একটা। টিম ল্যাব দেখা হয়ে গেছে, এটা শহর থেকে একটু দূরে। তো এবার আবার আমরা শহরের দিকে ফিরে যাব। তো উঠে পড়েছি হপ অ্যান্ড হপ অফ বাসে। এখান থেকে আমরা চলে যাচ্ছি শিবুইয়া ক্রসিং এর দিকে। শিবুইয়া হচ্ছে আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা
এটাও বলতে পারেন একটা শপিং, ডাইনিং, তারপরে রেসিডেন্সিয়াল কাম অফিস বিল্ডিং এরিয়া। বেশ বড় এরিয়া এটা, এবং ওই জায়গাকার ভিড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত ব্যস্ত জায়গা। আর এই জায়গাতে পৌঁছানোর জন্য আমরা মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি। পুরো এরিয়াটা এইখান থেকে হারাজুকু এরিয়া এবং শিনজুকু এরিয়া অবধি বিস্তৃত রয়েছে স্কাই স্ক্র্যাপার, বিভিন্ন রকমের বিল্ডিং, অফিস বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, হোটেল। রাস্তা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাগুলো একটা সবসময় গমগমে ভাব রয়েছে। তো টোকিওতে সন্ধে নামছে, এই সন্ধ্যের মধ্যে দিয়ে আমরা এই রাস্তা ঘুরতে 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 আমরা পৌঁছে যাব শিবুইয়া ক্রসিং এ। শিবুইয়াতে আমরা এসেছি। এটা গিনজার চেয়েও আরো ভাইব্রেন্ট এরিয়া। এখানে অনেকগুলো রাস্তা এসে মিশেছে, অনেকগুলো ট্রেন লাইন এখানে এসে মিশেছে। আকারের তুলনায় লোক সংখ্যা কিন্তু অনেক বেশি। আর দেখতে পাচ্ছেন সেই জন্য প্রচুর লোক, যেহেতু এটা একটু মধ্যবিত্ত এরিয়া, এখানে লোক সংখ্যা প্রচুর। আর এই লোক সংখ্যাকে ট্যাকেল করার জন্যে এরা একটা এই ক্রসিং যেটাকে করে রেখেছে, এই ক্রসিং কে বলা হয় স্ক্র্যাবল ক্রসিং। এই যে দেখছেন লোকে পার হচ্ছে, একই সঙ্গে বোধহয় হাজার হাজার লোক পার হচ্ছে। তো তাই ওদের বিভিন্ন রকম উদ্ভাবনী শক্তি প্রয়োগ করতে হয়েছে যাতে কোনো রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়, মানুষজন চলাচল করতে পারে। শিবুইয়ার ঠিক পাশেই রয়েছে আরেকটি প্রাণচঞ্চল এরিয়া, এটাকে হারাজুকু বলা হয়। এটাও একটা লাইফস্টাইল এরিয়া বলতে পারেন, শপিং এরিয়া বলতে পারেন, এন্টারটেনমেন্ট এরিয়া বলতে পারেন, সবকিছুই এখানে আছে। তবে এটা খুব ট্রেন্ডি, এবং এটা বলতে পারেন যে ইউথ কালচারের একটা আইকন। এটা এর মেইন স্ট্রিটটাকে বলা হয় তাকেশিটা স্ট্রিট। আর এই তাকেশিটা স্ট্রিট ধরেই চলেছে হারাজুকু অঞ্চল, এবং এইসব দোকানপাট এবং বিভিন্ন ট্রেন্ডি শপের মধ্যে নতুন জিনিস খোঁজ করছেন, কিভাবে নতুন জিনিস এলো, কিভাবে পাওয়া যায়। এবং সবাই মোটামুটি এখানে ইয়াং। জাপানের যে বিভিন্ন একটা অদ্ভুত ধরনের কালচার আছে, বিশেষ করে ইউথ কালচার, যেটা জাপানে খুব ভালোভাবে দেখা যায়। এই কালচারটা দেখার জন্যই লোকেরা মেইনলি আসেন এই স্ট্রিটটাতে। এই রাতের অবজারভেশন ডেক দেখার জন্য আমরা এসেছি 150 মিটার উঁচু টোকিও টাওয়ারে। প্রবেশ মূল্য হচ্ছে 1200 টাকা। 150 মিটার মানে বুঝতে পারছেন মোটামুটি 50 তলা হাইট। তো এটা দেখেই ভালো লাগছে, পুরো এরিয়াটা যেন একটা আলো ঝলমল করছে, মনে হচ্ছে যেন কোনো একটা স্বপ্নপুরীতে এসছে। আর আশেপাশেই সমস্ত ছোট ছোট গাড়ি, ছোট ছোট বাড়ি। আর এইখানে মানুষেরা আসেন, পর্যটকেরা আসেন এই সব বিল্ডিং গুলোকে দেখতে। আর এই আলোতে দেখতে পাচ্ছেন ওখানে ফুটবল গ্রাউন্ড, সেটাও খেলা হচ্ছে দেখতে পাচ্ছি। আর কাঁচের মধ্যেও দেখছেন একটা আলোর এফেক্ট দেওয়া হয়েছে যাতে মানুষের ভালো লাগে। কাঁচের মধ্যে একটা বাবলস নামছে, তো এর জন্য দূর থেকে দেখতেও এটা বেশ ভালো লাগছে। তো এই সব নিয়েই আজকের টোকিও আমাদের শেষ করতে হবে। টোকিও শেষ হয়ে গেল, তারপরে আবার আমরা চলে যাব অন্যদিকে, কিয়োটোর দিকে। আপনারা অবশ্যই কিয়োটোটা দেখবেন। আর এই টোকিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন।